আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনার্স ফার্স্ট ইয়ার 24-25 সেশনের পেইড ব্যাচের আজকে লেকচার 4। আজকে লেকচার 4-এ আমরা আলোচনা করব অফগ্রেড প্লেসের কোশ্চেন নিয়ে। তো আলোচনা করার পূর্বে আপনারা সবাই আমাকে জানাবেন যে আমার কথাগুলো আপনারা শুনতে পারছেন কিনা। আশা জি করি স্যার, কথা শোনা যাচ্ছে। ধন্যবাদ। গত ক্লাসে আমরা আলোচনা করেছি অফগ্রেড প্লেস এর সামারি, থিম এবং 1 নম্বর কোশ্চেন নিয়ে। অফগ্রেড প্লেসের 1 নম্বর কোশ্চেন নিয়ে একটি কোশ্চেন আলোচনা করা হয়েছে। তো তো আশা করি গত ক্লাসের কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে তাহলে কোশ্চেন করতে পারেন। আর এই যে 1 নম্বর কোশ্চেনটি আমি গত ক্লাসে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় এখন আমাকে কোশ্চেন করতে পারেন। আজকে আমরা কোশ্চেন 2 নিয়ে আলোচনা করব। কোশ্চেন 2 আলোচনা করার আগে আমরা অফগ্রেড প্লেসের গতকাল যে সামারিটা আমরা অ্যানালাইজ করেছি, আলোচনা করেছি, সেই সামারির যে মূল পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো আরও একবার আমরা রিভিউ করব, যাতে আমাদের সেই সামারির ওই ছিল মূল পয়েন্টগুলো আরেকবার আমাদের আবার আমরা একটু ভালোভাবে বুঝতে পারি যাতে। আর পয়েন্টগুলো যদি আমরা আরেকবার দেখে নিই তাহলে পরবর্তী যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো বুঝতে খুব সহজ হবে। তো গত ক্লাসে যে সামারিটা আলোচনা করেছিলাম সেই সামারিটা আমরা এখন একটু দেখে নেব এক নজরে। তো সামারিতে শুরুতেই আমরা দেখেছি যে ফ্রান্সিস বেকন অফ গ্রেট প্লেসের যে 3 ধরনের দাসত্ব রয়েছে সেই দাসত্বর কথাগুলো প্রথমে বলেছেন যে একটি গ্রেট প্লেসে 3 ধরনের দাসত্ব থাকে। যেমন বলেছেন যে রাজা অথবা রাষ্ট্রের হচ্ছিল সেবা করা বা দাসত্ব করা। এরপর বলেছেন পাবলিক ফেম, মানে পাবলিক যে সুনাম খ্যাতি রয়েছে এগুলোর জন্য দাসত্ব করা। এরপর বলেছেন যে দেয়ার ডিউটিস, মানে তাদের দায়িত্ব বা কাজের সেবা করা বা দাসত্ব করা। এই 3 ধরনের দাসত্বের কথা তিনি প্রথমে বলেছেন অফ গ্রেট প্লেসে। এরপরে আমরা দেখেছি যে তিনি যে অফ গ্রেট প্লেস বা গ্রেট প্লেসের যে অথরিটি আছে, পাওয়ার রয়েছে, সেই পাওয়ারের 4 ধরনের ত্রুটি বা দোষের কথা বলেছেন। সেই 4টি ত্রুটি বা দোষগুলো কি কি ছিল সেগুলো আমরা এখন এক নজরে একটু দেখে নেব। এরপর কোশ্চেনের ভিতর আমরা এগুলো পাবো, তখন আমরা ডিটেলস আলোচনা করব। তো এখন আমরা প্রথমে প্রথম যে দোষটি দেখতে পেয়েছিলাম সেটি ছিল ডিলাই, বিলম্বনা। মানে গ্রেট প্লেসের যে কর্মকর্তারা আছেন তারা হচ্ছিল সময় মতন কাজ করে না বা সময়ের কাজ সময় করতে চায় না, বা সাধারণ মানুষদেরকে তারা কষ্ট দিয়ে থাকে। তাদের হচ্ছিল কাজ করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের সময় অপচয় করে। যারা হচ্ছিল এটি ছিল ডিলাই ছিল তার ছিল 1 নম্বর ছিল দোষ বা ত্রুটি অফ গ্রেট প্লেসের। এরপর করাপশন হয়েছিল সবচেয়ে বড় একটি ত্রুটি বলা যায়, যে এটি হয়েছিল দুর্নীতি। দুর্নীতি হয়েছিল এটি খুবই মানে ভয়াবহ একটা অবস্থা, যেটি গ্রেট প্লেসকে তার হয়েছিল আসনটিকে নষ্ট করে দেয়, বা তার গ্রেট প্লেস যে যারা জব করে বা চাকরি করে তাদের বিরুদ্ধে এক ধরনের এই করাপশন তাদেরকে একটি দুর্নীতিগ্রস্ত করে তোলে। এটি বোঝানো হয়েছে করাপশনে। তো এই যে এই করাপশনটা কিন্তু যখন ফ্রান্সিস বেকন এই অফ গ্রেট প্লেসটি লেখেন লন্ডনে, তখন তার সময়ে এই করাপশনটা প্রচুর ছিল, যার কারণে তিনি বলেছেন করাপশন হয়েছিল অন্যতম একটি বাধাগ্রস্ত ওই গ্রেট প্লেসের। এরপর রাফনেস বলতে বোঝানো হচ্ছে কঠোর হওয়া। গ্রেট প্লেসে যারা অবস্থান করেন তারা
বেশিরভাগ সময় কঠোর হয়ে থাকেন, বা যাদের কাছে মানে গ্রেট প্লেসের কাছে যারা ওই সেবা নিতে যায় তাদের সাথে তারা কঠোর ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, যার কারণে বলছেন যে রাফনেস এটি একটি গ্রেট প্লেসের দোষ বা ত্রুটি। এরপরে রয়েছে ফ্যাসিলিটি। ফ্যাসিলিটি বলতে বোঝানো হয়েছে সুযোগ সুবিধা। যারা গ্রেট প্লেসে অবস্থান করেন তাদের যে রিলেটিভ আছে, আত্মীয় স্বজন আছে, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব রয়েছে, তাদেরকে তারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকে। আর এই যে সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে এটি হচ্ছে ফ্যাসিলিটি। আর এই সুযোগ সুবিধা দেওয়ার কারণে বলা হয়েছে যে ফ্যাসিলিটি একটি দোষ বা ত্রুটি গ্রেট প্লেসের। তো এই গ্রেট প্লেসে মোট ছিল 4টি দোষ বা ত্রুটি ফ্রান্সিস বেকন উল্লেখ করেছেন। তো আশা করি এই দোষগুলো আপনারা বুঝতে পারছেন, ত্রুটিগুলো বুঝতে পারছেন। এরপর আমরা দেখবো হলো অফ গ্রেট প্লেসের যে সুবিধাগুলো রয়েছে। গ্রেট প্লেসের যে সুবিধাগুলো রয়েছে এই সুবিধাগুলো দেখবো, এরপরে আমরা গ্রেট প্লেসের অসুবিধাগুলো দেখবো, তারপরে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো গ্রেট প্লেসের সুবিধাগুলো যদি আমরা এক নজরে দেখি, তো এখানে প্রথমে আমরা দেখতে পাবো যে পাওয়ার টু ডু গুড, ভালো কিছু করার ক্ষমতা। একজন সাধারণ মানুষ যদি চায় যে আমি ভালো কিছু করব, কিন্তু তিনি খুব সহজে কিন্তু করতে পারবে না। কিন্তু গ্রেট প্লেসে যদি কোনো একজন ব্যক্তি চায় যে সমাজের জন্য, মানুষের জন্য, জনগণের জন্য ভালো কিছু করব, তাহলে তিনি কিন্তু খুব সহজেই করতে পারে। যার কারণে বলা হয় যে পাওয়ার টু ডু গুড, ভালো কিছু করার ক্ষমতা, এটি একটি সুবিধা গ্রেট প্লেসের। এরপর বলা হয়েছে পার্সোনাল গ্রোথ, মানে ব্যক্তিগতভাবে বেড়ে ওঠা বা বিকাশ, ব্যক্তিগত বিকাশ, বেড়ে ওঠা। তো একজন গ্রেট প্লেসের তার আসনে থাকা অবস্থায় তিনি বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করেন, বড় বড় সমস্যার সমাধান করেন, এবং এই সমস্যার সমাধান করতে গিয়ে গ্রেট প্লেসের যে ব্যক্তিরা অনেক কিছু অর্জন করেন। সমাজকে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের দিকে তিনি গ্রেট প্লেসের ব্যক্তিরা হয়েছিল বিভিন্ন কিছু অর্জন করেন, যার কারণে বলা হয়েছে যে ব্যক্তিগত বিকাশ এটি লাভ করেন গ্রেট প্লেসের ব্যক্তিরা। এরপর রেসপেক্ট অ্যান্ড হনার। তো রেসপেক্ট অ্যান্ড হনার মানে সম্মান। গ্রেট প্লেসের ব্যক্তিরা কিন্তু সম্মানিত হয়, মানে সম্মান পায়, তারা সাধারণ মানুষের কাছ থেকে অনেক সম্মান পায়, যার কারণে বলছেন যে রেসপেক্ট এটি একটি সুবিধা গ্রেট প্লেসের। এরপর আছে ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড। ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড অর্থ হয়েছিল ফাইন্যান্সিয়াল মানে আর্থিক যে সুবিধাগুলো রয়েছে বা আর্থিক যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, এই সুযোগ সুবিধাগুলো তারা পায়। গ্রেট প্লেসের ব্যক্তিরা ভালো একটা স্যালারি পায়, তারা ভালো একটা প্রতি মাসে তারা ভালো একটা টাকা উপার্জন করে, যার কারণে তাদের ফ্যামিলিতে সেরকমভাবে আর্থিক কোনো ক্রাইসিস থাকে না। যার কারণে বলা হয়েছে যে গ্রেট প্লেসের ব্যক্তিরা হয়েছিল এই ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড একটি সুযোগ সুবিধা পায়। এরপর অ্যাক্সেস টু রিসোর্স, বিশেষ সুযোগ সুবিধা। তাদেরকে বিভিন্নভাবে সরকার থেকে সিকিউরিটি দেওয়া হয়, নিরাপত্তা দেওয়া হয়, যার কারণে বলা হয়েছে যে বিশেষ সুযোগ সুবিধা তারা পায়, এটি একটি হচ্ছিল সুবিধা গ্রেট প্লেসের। এরপর অ্যাবিলিটি টু মেক ডিফারেন্স, পার্থক্য করে তোলা অথবা পরিবর্তন করার যে সক্ষমতা সেটি তারা মানে অর্জন করে বা তারা পেয়ে থাকে, যার কারণে এটি হচ্ছে একটি সুবিধা গ্রেট প্লেসের। তো এই ছিল গ্রেট প্লেসের সুবিধাগুলো। আর এই পয়েন্টগুলো অবশ্যই আপনারা মুখস্থ করবেন, কারণ কোশ্চেনে অবশ্যই এই পয়েন্টগুলো যদি আপনারা উপস্থাপন করতে পারেন তাহলে ভালো একটা মার্ক পাবেন। এরপরে পরবর্তীতে আমরা গ্রেট প্লেসের অসুবিধাগুলো দেখব। ডিসঅ্যাডভান্টেজ অফ গ্রেট প্লেস, মানে ভালো উচ্চ পদের যে অসুবিধাগুলো রয়েছে। মোর রেসপন্সিবিলিটি, অধিক দায়িত্ব। গ্রেট প্লেসে যারা অবস্থান করে তাদের অনেক দায়িত্ব থাকে, তাদের অনেক কাজ করতে হয়, তাদের বিভিন্ন বিষয় নিয়ে কাজের যে একটা চাপ, সেই চাপটা থাকে তাদের উপরে, যার কারণে বলা হয়েছে যে মোর রেসপন্সিবিলিটি এটি একটি অসুবিধা। এরপর বলা হয়েছে আইসোলেশন, তারা এই যে অধিক কাজ করে, বিভিন্ন কাজের চাপে থাকে, এই কাজের চাপে থাকার কারণে তারা মাঝে মাঝে
হতাশাগ্রস্ত হয় এবং তারা হয়েছিল একাকিত্ব ফিল করে, যার কারণে বলা হয়েছে যে আইসোলেশন এটি একটি অসুবিধা। কনস্ট্যান্ট ক্রিটিসিজম, অবিরাম সমালোচনা। গ্রেট প্লেসে যে ব্যক্তিরা কাজ করে তাদের কাজে যদি সামান্য কোনো দোষ বা ত্রুটি থাকে, আর এই দোষগুলো কিন্তু সবার নজরে আসে এবং সবাই কিন্তু সেই সামান্য দোষ নিয়ে কিন্তু তারা সমালোচনা করে, এবং এই সামান্য ভুল যে করে, এই সামান্য ভুলগুলো কিন্তু তাদের জীবনে কিন্তু মানে একটি রিস্কও হয়ে যায় মাঝে মাঝে, যার কারণে এই যে কনস্ট্যান্ট ক্রিটিসিজম মানে অবিরাম সমালোচনা, এই সমালোচনাটা হয়েছিল এটি একটি হয়েছিল অসুবিধা। এর পরবর্তী যে অসুবিধাটি রয়েছে সেটা হচ্ছে স্ট্রেস অ্যান্ড প্রেশার। এক ধরনের চাপ থাকে, মানসিক অশান্তি, এই ধরনের মানে চাপ বা প্রেশার যে থাকে যার কারণে বলা হয়েছে যে এটি একটি অসুবিধা। এরপর রিস্ক অফ ফেইলার, ব্যর্থতার যে ঝুঁকি থাকে, যে কোনো কাজে যদি তারা ব্যর্থ হয় তাহলে তাদের যে গ্রেট প্লেস, সেই গ্রেট প্লেস থেকে তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয় বা তাদেরকে সেই জব থেকে বাদ দেওয়া হয়। যেমন ফ্রান্সিস বেকন কিন্তু এই অফ গ্রেট প্লেস যখন লিখেছেন, তখন কিন্তু এই লেখার আগে কিন্তু ফ্রান্সিস বেকন লন্ডনের একটি রাজ দরবারের কিন্তু উচ্চ কর্মকর্তা ছিলেন। তো সেই উচ্চ কর্মকর্তা থাকা অবস্থায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অসুবিধা, বিভিন্ন ধরনের ঘুষ লেনদেন এবং অনিয়মের অভিযোগ নিয়ে আসা হয়, এবং ফ্রান্সিস বেকন কিন্তু সেই পদ থেকে তাকে বহিষ্কার করা হয়, যার কারণে বলা হয়েছে যে রিস্ক অফ ফেইলার, ব্যর্থতার ঝুঁকি, এটি একটি হচ্ছিল অসুবিধা। এরপর বলা হয়েছে অ্যাট্রাকশন অফ কারাপশন, দুর্নীতির প্রতি যে একটা আকর্ষণ, মানে গ্রেট প্লেসে তাদের দুর্নীতি করার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে, যার কারণে তারা দুর্নীতির প্রতি আকর্ষণ হয়ে উঠতে পারে বা আকৃষ্টি হয়ে উঠতে পারে। তো এটি ছিল অসুবিধা। তো আশা করি এই অসুবিধাগুলো বুঝতে পারছেন, আর সামারিটা আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন, পড়লে পারে একবার ভালোভাবে পড়লেই আশা করি এটা বুঝতে পারবেন যে অফ গ্রেট প্লেস দ্বারা ফ্রান্সিস বেকন কি বোঝাতে চেয়েছেন। তো এখন আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা কোশ্চেন 1 নিয়ে আলোচনা করেছি, আর কোশ্চেন 1-এ যদি কোনো সমস্যা বা প্রবলেম থাকে আপনাদের, তাহলে কোশ্চেন করতে পারেন। আশা করি কোনো সমস্যা নাই। এখন আমি আলোচনা করব কোশ্চেন 2 নিয়ে। আচ্ছা, কোশ্চেন 2 এখানে বলা হয়েছে যে ডিসকাস বেকনস ভিউজ অন পাওয়ার অ্যান্ড সার্ভিটিউড ইন অফ গ্রেট প্লেস। অফ গ্রেট প্লেসের ক্ষমতা এবং দাসত্বর প্রতি যে বেকনের দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এরপর বলছে যে ম্যান ইন গ্রেট প্লেস আর থ্রি সার্ভেন্ট, উচ্চ পদের ব্যক্তিদের হচ্ছিল 3 ধরনের দাসত্ব, এটি এক্সপ্লেইন করতে বলা হয়েছে যে এটি ব্যাখ্যা করো। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে সার্ভিটিউড, এটি কিন্তু দাসত্ব বোঝানো হয়েছে, এটি একটি নাউন। সার্ভেন্ট মানে দাসত্ব, এটিও কিন্তু একটি নাউন। এরপর বলা হয়েছে যে হাউ ডাজ বেকন পোর্ট্রে দ্য কনফ্লিক্ট বিটুইন পাবলিক ডিউটি অ্যান্ড পার্সোনাল ফ্রিডম। ব্যক্তিগত স্বাধীনতা এবং জনমতের যে দায়িত্ব রয়েছে, এই দুটির বিষয়ের মধ্যে যে বেকন, এই দুটির মধ্যে যে সংঘর্ষটি রয়েছে, সেই সংঘর্ষটি বেকন কিভাবে আলোচনা করেছেন বা কিভাবে এটি বর্ণনা করেছেন তা দেখাতে বলা হয়েছে। তো এখন আমরা এই কোশ্চেনটি অ্যানালাইজ করব। তো এই 3টি কোশ্চেনের অ্যান্সার কিন্তু নিচে যে অ্যান্সারটি দেওয়া হয়েছে ঠিক এই অ্যান্সারটি হবে। তো আপনারা এই অ্যান্সারটি একটু ভালোভাবে দেখে নেবেন। তো আমি এখন এটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখেন, এখানে প্রথমে আমরা ভূমিকা লিখছি, কোশ্চেনের ভূমিকা বা ইন্ট্রোডাকশন। ফ্রান্সিস বেকন ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইংলিশ এসেইস্ট অ্যান্ড থিঙ্কার্স অফ দ্য রিনাইসেন্স। আচ্ছা, এই যে রিনাইসেন্স, এটি একটি ইংলিশ সাহিত্যের একটি যুগ। ইংলিশ সাহিত্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যুগে বিভক্ত করা হয়েছে। যেমন 1500 সাল থেকে শুরু করে 1660 সাল পর্যন্ত
এই সময়কালটিকে বলা হয় রিনাইসেন্স, মানে নবজাগরণ। তো এই যুগে হয়েছিল যত ইংলিশ প্রাবন্ধিক বা চিন্তাবিদ ছিলেন, তাদের ভিতর একজন ছিলেন হয়েছিল ফ্রান্সিস বেকন। আশা করি বুঝতে পারছেন। এরপর হি সার্ভড ইন হাই অফিস আন্ডার কুইন এলিজাবেথ ওয়ান অ্যান্ড কিং জেমস ওয়ান। তিনি হয়েছিল রানী এলিজাবেথ ওয়ান এবং রাজা জেমস ওয়ানের অধীনে উচ্চ পদে কাজ করেছেন বা সেবা দিয়েছিলেন। মানে ফ্রান্সিস বেকন, এই হি বলতে ফ্রান্সিস বেকনকে বোঝানো হয়েছে। তো ফ্রান্সিস বেকন ছিল রানী এলিজাবেথ এবং কিং জেমস, এই দুই রাজার রানীর অধীনে জব করেছেন, উচ্চ পদে জব করেছেন। এরপর হিজ এসে অফ গ্রেট প্লেস ইজ বেসড অন হিজ ওন পলিটিক্যাল এক্সপিরিয়েন্স। তো এখানে বলা হয়েছে যে তার যে প্রবন্ধ অফ গ্রেট প্লেস, এটি মূলত তার নিজস্ব রাজনৈতিক যে অভিজ্ঞতা রয়েছে তার ভিত্তিতে লেখা হয়েছে। মানে ফ্রান্সিস বেকনের তার নিজস্ব রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তির উপর ভিত্তি করেই এই অফ গ্রেট প্লেস লিখেছেন। তার নিজস্ব একটা এক্সপিরিয়েন্স, সেটি হচ্ছিল অফ গ্রেট প্লেস। এরপর ইন দিস এসে, মানে এই প্রবন্ধে বেকন দেখিয়েছেন যে পাওয়ার ব্রিংস অনার অ্যান্ড রেসপন্সিবিলিটি, মানে ক্ষমতা হয়েছিল সম্মান এবং দায়িত্ব এনে দেয়। এরপর ইট অলসো মেক্স এ ম্যান এ সার্ভেন্ট ইন 3 ডিফারেন্ট ওয়ে, মানে এটি একজন মানুষকে 3 ডিফারেন্ট ওয়ে, মানে 3টি ভিন্ন ধরনের দাসত্ব করে তোলে। একজন মানুষকে 3টি ভিন্ন ধরনের দাসত্ব করে তোলে। তো সেই দাসত্বগুলো কি কি সেটি কিন্তু আমরা সামারিতে দেখেছি, এখন আমরা এখানেও আরেকবার দেখে নেব। তো 3টি যে দাসত্বের কথা বলা হয়েছে এগুলো কিন্তু আমরা সামারিতে দেখেছি, এখন আমরা এখানে আরেকবার আলোচনা করব। ম্যান ইন গ্রেট প্লেস আর 3 সার্ভেন্ট, উচ্চপদের মানুষেরা হয়েছিল 3 ধরনের দাসত্ব। বেকন বিগিনস হিজ এসে উইথ এ স্ট্রাইকিং স্টেটমেন্ট। বেকন তার প্রবন্ধটি শুরু করেন একটি আকর্ষণীয় বর্ণনার মাধ্যমে, বা আকর্ষণীয় একটি বর্ণনা দিয়ে তার প্রবন্ধটি শুরু করেন। সেই আকর্ষণীয় বর্ণনা হচ্ছিল যে গ্রেট প্লেসের 3 ধরনের দাসত্ব। তো এই যে এখানে একটা কোটেশন ব্যবহার করেছি আমি, তো এই কোটেশনটি মূলত ফ্রান্সিস বেকন অফ গ্রেট প্লেসের মেইন টেক্সট থেকে নেওয়া হয়েছে। তো এই কোটেশনটি অবশ্যই মুখস্থ করবেন এবং পরীক্ষায় আপনারা ব্যবহার করবেন। কোটেশন কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। কোটেশন ব্যবহার করলে দেখা যাবে যে পরীক্ষায় ভালো একটা মার্ক পাওয়া যাবে। আর যেহেতু এই কোশ্চেনগুলো প্রত্যেকটি কোশ্চেনে মার্ক থাকবে 10 মার্ক, আর 10 মার্কে যদি ভালো মার্ক পেতে চান তাহলে অবশ্যই আপনাদের কোটেশন ব্যবহার করতে হবে এবং প্যারাফ্রেজ আকারে লিখতে হবে অথবা পয়েন্ট দিয়ে লিখতে হবে। এখানে যেমন আমি পয়েন্ট দিয়ে লিখেছি কোশ্চেনগুলো, এভাবে পয়েন্ট আকারেও লিখতে পারেন অথবা আপনি প্যারাফ্রেজ আকারেও লিখতে পারেন। তো এখানে যে কোটেশনটি লেখা হয়েছে, যে কোটেশনে বলা হয়েছে যে ম্যান ইন গ্রেট প্লেস, উচ্চ পদের ব্যক্তিরা বা মানুষেরা, আর 3 সার্ভেন্ট 3 ধরনের দাসত্ব, সার্ভেন্ট অফ সোভিয়েন অর স্টেট, মানে সার্বভৌমত্ব অথবা রাষ্ট্রের দাসত্ব, অথবা সার্ভেন্ট অফ ফ্রেম, মানে খ্যাতি বা সুনামের দাসত্ব, অ্যান্ড সার্ভেন্ট অফ বিজনেস, দায়িত্ব বা কাজের দাসত্ব। এই 3 ধরনের দাসত্বে পরিণত হয় গ্রেট প্লেসে যারা থাকে তারা। তো এরপরে এই কোটেশনটি এখানে ব্যাখ্যা করা হয়েছে, এই 3 লাইনে কোটেশনটি ব্যাখ্যা করা হয়েছে। তো এই ব্যাখ্যাটা আপনারা নিজেদের মতন করে করতে পারেন, অথবা এখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে সেই ব্যাখ্যাটাও আপনারা পরীক্ষায় উপস্থাপন করতে পারেন। যেমন এখানে বলেছে দিস সিঙ্গেল লাইন, মানে এই যে সিঙ্গেল লাইন, এই লাইনে প্রকাশ করা হয়েছে বেকনস হোল ভিউজ অন দ্য থিম অফ পাওয়ার, মানে ক্ষমতার যে প্রকৃতির উপর তার বেকনের পরিপূর্ণ একটি দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি প্রকাশ করা হয়েছে। মানে অফ গ্রেট প্লেসের প্রতি যে
অফ গ্রেটের গ্রেট প্লেসের উপর সম্পর্কে যে বেকনের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি এই লাইনে প্রকাশ করা হয়েছে। টু হিম, এই হিম বলতে বেকনকে বোঝানো হয়েছে, যে বেকনের কাছে বা বেকনের কাছে এ ম্যান ইন এ হাই পজিশন, মানে উচ্চ পদের ব্যক্তি, সিম মানে দেখানো হয়, পাওয়ারফুল মানে উচ্চ পদের ব্যক্তিকে পাওয়ারফুল দেখানো হয়, ক্ষমতাশালী দেখানো হয়, বাট ইন ট্রুথ, কিন্তু সত্যিকার অর্থে হি ইজ বাউন্ড বাই ডিউটিস, এখানে ডিউটি বলতে দায়িত্ব, কিন্তু এখানে ডিউটিস আছে, তার মানে দায়িত্বগুলো, অনেকগুলো দায়িত্ব, তারা হয়েছিল অনেকগুলো দায়িত্ব দ্বারা সীমাবদ্ধ থাকে। এখানে হি বলতে হয়েছিল গ্রেট প্লেসে যে ব্যক্তিরা অবস্থান করেন সেই ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে, যে সেই ব্যক্তিরা হয়েছিল দায়িত্ব দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ থাকে। এরপর পাওয়ার লিমিটস ফ্রিডম, মানে ক্ষমতা হয়েছিল স্বাধীনতাকে সীমাবদ্ধ করে। এ গ্রেট ম্যান বিকামস দ্য সার্ভেন্ট অফ আদার্স ইনস্টেড অফ দ্য মাস্টার অফ হিমসেলফ, মানে একজন গ্রেট ম্যান মানে একজন ভালো মানুষ হলো অন্যদের দাস হয়ে ওঠে। কখন? যখন সে নিজেরই মানে গ্রেট প্লেসের যদি কোনো একজন ব্যক্তি ভালো মানুষ থাকে, সেই ব্যক্তিটা নিজের দাস না হয়ে সে কি করে, অন্যদের দাস হয়ে ওঠে। এটি এখানে মূলত বোঝানো হয়েছে, যে মাস্টার অফ হিমসেল মানে নিজের উপরটি যে মাস্টার হয়ে ওঠা, এটি মাস্টার বলতে এখানে বোঝানো হয়েছে যে নিজের উপর যে তার নিজের যে নিয়ন্ত্রণ বা নিজের যে ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো, সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ করার পরিবর্তে সে কি করে, অন্যদের দাসত্ব হয়ে ওঠে, একজন ভালো মানুষ, গ্রেট ম্যান, এটি মূলত এখানে বোঝানো হয়েছে। তো এরপরে পরবর্তী যে পয়েন্টটি আছে, সেই পয়েন্টটি ছিল সার্ভেন্ট অফ দ্য সোভিয়েন অর স্টেট, মানে ছিল সার্বভৌমত্ব অথবা রাষ্ট্রের দাসত্ব। প্রথমত একজন মানুষ মানে গ্রেট প্লেসের একজন ব্যক্তি মাস্ট সার্ভ দ্য সোভিয়েন অর দ্য স্টেট, মানে একজন গ্রেট প্লেসের একজন ব্যক্তি অবশ্যই সার্বভৌমত্ব অথবা রাষ্ট্রের সেবা করবেন। হি ক্যান নট অ্যাক্ট ফ্রিলি অ্যাকর্ডিং টু হিজ উইল, তিনি তার নিজের ইচ্ছা মতে স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। মানে মূলত গ্রেট প্লেসের ব্যক্তি অবশ্যই তাকে রাষ্ট্রের নিয়ম রুলস এগুলো মেনে কাজ করতে হবে। তিনি কখনোই তার যে নিজের মতন করে বা নিজের ইচ্ছা মতন করে সে কখনোই কাজ করতে পারবেন না, এটি মূলত বোঝানো হয়েছে। হি মাস্ট ওবে হিজ কিং কুইন অর গভর্নমেন্ট, তিনি অবশ্যই কি করবেন, তিনি অবশ্যই তার যে রাজা থাকবেন, রানী থাকবেন অথবা সরকার, তিনি তার রাজা রানীর সরকারের মান্য করে চলবেন। এরপর বেকন বলেছেন যে ইট ইজ এ স্ট্রেন্থ ডিজায়ার টু সিক পাওয়ার অ্যান্ড টু লস লিবারিটি, এটি একটি কোটেশন অফ গ্রেট প্লেসের মেইন টেক্সট থেকে নেওয়া হয়েছে। তো এই যে কোটেশন, এই কোটেশন দিয়ে মূলত যে ক্ষমতা পাওয়ার যে একটি আকাঙ্ক্ষা সেটি বোঝানো হয়েছে, যে মানুষ ক্ষমতা পেতে গিয়ে তার যে নিজের স্বাধীনতা, সেই নিজের স্বাধীনতাকেই হারিয়ে ফেলে। অনেক মানুষের যারা হয়েছিল চায় যে হয়তো বড় বা গ্রেট প্লেসে যখন গ্রেট প্লেসে যখন যাবে সে তার নিজের মতন করে কাজ করবে, নিজের মতন করে চলাফেরা করবে, এই বিষয়গুলো চিন্তা করে। বাট যখন সে গ্রেট প্লেসে আসে বা যায়, তখন সে কিন্তু তার নিজের ইচ্ছা মতন চলাফেরা করতে পারে না। যার কারণে বলা হয়েছে যে ক্ষমতা পেতে গিয়ে সে তার নিজের স্বাধীনতাকেই হারিয়ে ফেলে। এখানে এটি বোঝানো হয়েছে যেটি একটি অদ্ভুত আকাঙ্ক্ষা, ক্ষমতা পেতে গিয়ে স্বাধীনতাকে হারিয়ে ফেলে। তো এই কোটেশনটি এখানে ব্যাখ্যা করা হয়েছে যে বেকনস টাইম মানে বেকনের সময় বলতে বোঝানো হয়েছে সেই রিনাইসেন্স এইজ মানে রিনাইসেন্স প্যারিয়ড, এলিজাবেথ এবং জ্যাকোবিয়ান যে যুগটি রয়েছে সেই যুগের সময়কালকে বোঝানো হয়েছে, মানে বেকনের যে টাইম সেই সময়কে বোঝানো হয়েছে। তো এখানে বলেছে যে অফিসার অ্যাট দ্য রয়্যাল কোর্ট অফ লন্ডনের যে রাজসভার যে কর্মচারীরা আছে, ওয়ার অলওয়েজ আন্ডার দ্য কমান্ড অফ কুইন এলিজাবেথ অন অ্যান্ড কিং জেমস অন, রানী এলিজাবেথ এবং রাজা জেমসের
যে আদেশ তারা সর্বদাই আদেশের অধীনে ছিল। মানে এই যে এই অফিসার বলতে বোঝাচ্ছে লন্ডনের সেই রাজকোটের যে অফিসারগুলো আছে, গ্রেট প্লেসের ব্যক্তিরা রয়েছে, সেই ব্যক্তিরা সবসময় রানী এলিজাবেথ এবং রাজা জেমসের যে আদেশগুলো রয়েছে সেই আদেশগুলো তারা মেনে চলত। এরপর বলছে দেয়ার ওয়ার্ক ওয়াজ টু প্লেস দ্য রুলার অ্যান্ড ক্যারি আউট অর্ডার্স। তারা হচ্ছিল শাসককে খুশি করাতে চাইতো, বা তাদের যে অর্ডার মানে আদেশ রয়েছে সেই আদেশ বহন করতো বা সেই আদেশ মেনে চলতো। নট টু এক্সপ্রেস পার্সোনাল অপিনিয়ন, মানে ব্যক্তিগত মতামত প্রকাশ করতো না বা ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারতো না। এরপর বেকন বোঝাতে চেয়েছেন যে ইভেন দ্য মোস্ট পাওয়ারফুল মিনিস্টার, সেই রাজসভার বা রাজকোটের যে মিনিস্টার মানে মন্ত্রী রয়েছে, সেই ক্ষমতাশালী মন্ত্রীও কিন্তু নট ট্রুলি ফ্রি, মানে সত্যিকার অর্থে স্বাধীন নয়। মানে সেই রাজসভার যে মন্ত্রী সেও সত্যিকার অর্থে স্বাধীন নয়, তাকেও বিভিন্ন নিয়ম রুলস মেনে চলতে হয়। এটি এখানে মূলত বোঝাতে চেয়েছেন। হি মে হ্যাভ ওয়েলথ অ্যান্ড অথরিটি, তিনি হয়তো সম্পদশালী অথবা কর্তৃত্বর অধিকারী হতে পারে, বাট হি ইজ এ সার্ভেন্ট টু এ হায়ার কমান্ড, তিনিও কিন্তু একজন উচ্চ কমান্ডের বা উচ্চ আদেশদাতার ছিল একজন দাস বা দাসত্ব। এরপর হিজ পজিশন ডিপেন্ড অন দ্য ফেভার অফ দ্য রুলার, তার যে পদ বা অবস্থান সেটিও শাসকের সমর্থনের উপর নির্ভর করে। মানে সে মিনিস্টার হওয়া সত্ত্বেও তাকে শাসক যে তার উপরে যে যিনি শাসক রয়েছেন রাজা বা রানী, তাকে মেনে চলতে হয়, তাকে সমর্থন করে চলতে হয়। তাকে যদি সমর্থন না করে তাহলে সে মিনিস্টার হয়ে থাকতে পারবে না। এটি মূলত বোঝাতে চেয়েছেন ফ্রান্সিস বেকন। এরপর বলছেন যে ওয়ান মিস্টেক অর ওয়ান রং উড ক্যান লিড টু হিজ ফল, মানে একটি ভুল বা একটি মানে রং কোনো কাজ করলে তাকে অবশ্যই তার পতন হতে পারে বা পতনের দিকে নেতৃত্ব দিতে পারে। বেকন হিমসেলফ এক্সপেরিয়েন্স দিস when he served as Lord Chancellor in England. বেকন নিজেই এটি অনুভব করেছেন যখন তিনি ইংল্যান্ডে লর্ড চ্যান্সেলরের সেবা করেছিলেন। এখানে লর্ড চ্যান্সেলর বলতে বোঝানো হয়েছে একটি পদকে বোঝানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সাংবিধানিক গুরুত্বপূর্ণ একটি পদ, আর সেই পদেই ফ্রান্সিস বেকন ছিলেন, কিন্তু পরবর্তীতে সেই পদ থেকে তিনি বহিষ্কৃত হন। তো সেই যে বহিষ্কৃত হন সেই অভিজ্ঞতা বা সেই অনুভূতি সে নিজেই সেটি অনুভব করেছেন, এটি মূলত বুঝাইছেন। তো এই যে পুরো একটি মানে কোটেশন দিয়ে যে পুরো যে পয়েন্ট, এই পয়েন্টটিতে মূলত বোঝানো হয়েছে যে রাষ্ট্র বা সার্বভৌমত্বর দাসত্বর কথা বোঝানো হয়েছে এই পুরো পয়েন্টে। এরপর সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে সেটি হয়েছিল সার্ভেন্ট অফ ফেম, মানে খ্যাতি বা সুনামের দাসত্ব। দ্বিতীয়তে বেকন বলেছেন ম্যান ইন হাই পজিশন, উচ্চপদের ব্যক্তিরা, আর সার্ভেন্ট অফ ফেম মানে সুনাম বা খ্যাতির দাসত্ব। দিস মিনস মানে এর অর্থ হলো যে দে লিভ আন্ডার দ্য কন্ট্রোল অফ পাবলিক ওপিনিয়ন, জনমতের যে মতামত রয়েছে সেই মতামতে তারা সেই মতামতের অধীনে তারা বসবাস করতে হয় তাদেরকে। দে অলওয়েজ কেয়ার অ্যাবাউট হোয়াট পিপল সে অর অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দেম, তারা সর্বদাই চিন্তা করে বা ভাবে যে মানুষ কি বলবে, কি চিন্তা করবে তাদের নিয়ে বা তাদের সম্পর্কে। They cannot act simply or freely like common people, তারা সাধারণ মানুষের মতন স্বাধীনভাবে বা সরলভাবে কাজ করতে পারে না। Even action, word, decision is watched and judged by others, মানে তাদের যে কার্যক্রমগুলো আছে, তাদের যে ওপিনিয়নগুলো রয়েছে, তাদের যে কথাবার্তাগুলো রয়েছে, এই সব কিছুই কিন্তু অন্যদের দ্বারা মূল্যায়ন করা হয় বা অন্যরা দেখে থাকে। এরপর বলছে যে বেকন বলেছেন যে গ্রেট ম্যান অবটেন
অ্যাপিয়ার হ্যাপি, মানে উচ্চ পদের ব্যক্তিদেরকে সুখী দেখা গেলেও বাট দে আর নট, তারা সুখী নয়। দে ফাইন্ড হ্যাপিনেস অনলি হোয়েন আদার্স প্রেইজ দেম, যখন শুধুমাত্র অন্যরা তাদের প্রশংসা করে তখনই তারা তাদের সুখটা দেখতে পায়। মানে যখন তাদের উচ্চপদের ব্যক্তিরা যখন জনগণের বা তার যে উপর পদে যারা আছে রাজা বা রানী, তারা যখন সেই গ্রেট প্লেসের ব্যক্তিকে প্রশংসা করে তখন তারাই সেই প্রশংসাটাকে তারা সুখ মনে করে, তারা মূলত সুখী নয়। তো এই সবগুলো বিষয়গুলোই গ্রেট প্লেসে সংঘটিত হয়, আর এটি মূলত সার্ভেন্ট অফ ফেম মানে খ্যাতির দাসত্ব বোঝানো হয়েছে এখানে। তো এখানে এরপর বলা হয়েছে যে টু কিপ ফেম মানে খ্যাতি বা দাসত্ব ধরে রাখার জন্য দে মাস্ট অলওয়েজ শো পলাইটনেস, উইজডম অ্যান্ড সাকসেস, তাদের অবশ্যই মানে সর্বদাই নম্র, প্রজ্ঞা এবং সফলতা দেখাতে হয়। এখানে পলাইটনেস বলতে বোঝানো হচ্ছে গ্রেট প্লেসের ব্যক্তিদেরকে নম্র ভদ্র আচরণ করতে হবে। উইজডম বলতে বোঝানো হচ্ছে প্রজ্ঞা, অ্যান্ড প্রজ্ঞা এখানে একটা জিনিস মনে রাখবেন, এই উইজডম অ্যান্ড ওই যে একটি ওয়ার্ড আছে নলেজ, নলেজ মানে আমরা জানি জ্ঞান, উইজডম মানেও জ্ঞান, বাট এই দুটির ভিতরে একটু ডিফারেন্স রয়েছে। উইজডম বলতে বোঝানো হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা, আর নলেজ বলতে বোঝানো হচ্ছে জ্ঞান, যেটি আমরা কোনো কিছু পড়ার মাধ্যমে অর্জন করি সেটি হয়েছিল নলেজ, আর যেটি আমরা বাস্তব জীবনে ব্যবহার করি, বাস্তব জীবনে আমরা যে জ্ঞানটি ব্যবহার করি সেটি হয়েছিল উইজডম, মানে এটি প্র্যাকটিক্যাল ব্যবহৃত হয়, বাস্তব ব্যবহৃত হয়। তাহলে এই উইজডম আর নলেজ আশা করি এই দুটি ওয়ার্ড বুঝতে পারছেন। দুটি ওয়ার্ড মিনিং সেম বাট কিছুটা ডিফারেন্স রয়েছে। এরপর সাকসেস সফলতা, এই বিষয়গুলো তাদেরকে অবশ্যই দেখাতে হয়। এরপর দে আর ক্যান নট এক্সপ্রেস উইকনেস অর রেস্ট লাইক অর্ডিনারি ম্যান, তারা সাধারণ মানুষের মতন বিশ্রাম নেওয়া অথবা উইকনেস তাদের দুর্বলতা প্রকাশ করতে পারে না। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, এতে হোয়াইট হল হচ্ছে একটি লন্ডনের একটি রাজসভা ছিল, মানে ফ্রান্সিস বেকন যখন ছিলেন তখন ওই কিং যে কুইন মানে রানী এবং রাজার যে রাজপ্রাসাদ ছিল সেই রাজপ্রাসাদটি হয়েছিল হোয়াইট হল, আর সেই হোয়াইট হলেরই এখানে একটি উদাহরণ বা ফ্রান্সিস বেকন দিয়েছেন, সেই উদাহরণটি এখানে উপস্থাপন করা হয়েছে। তো এটি আপনারা একটু পড়ে নেবেন, পড়ে নিলে আশা করি বুঝবেন। তো এরপরে ছিল সার্ভেন্টস অফ বিজনেস। সার্ভেন্টস অফ বিজনেস বলতে বোঝানো হয়েছে যে দায়িত্ব এবং কাজের যে দাসত্ব, সেই দাসত্বর কথা বলা হয়েছে। থার্ড মানে সর্বশেষ, বেকন বলেছেন যে গ্রেট ম্যান আর সার্ভেন্ট অফ বিজনেস, উচ্চপদের ব্যক্তিরা হয়েছিল দায়িত্ব বা কাজের হয়েছিল দাসত্ব, আর এই সার্ভেন্ট অফ বিজনেস এটি মূলত বোঝাতে চেয়েছেন, দিস মিনস মানে এটি বোঝাতে চেয়েছেন যে পিপল ইন পাওয়ার আর অলওয়েজ সারাউন্ডেড বাই অফিসিয়াল ডিউটিস, মিটিং অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তো এখানে ছিল ক্ষমতার যে ব্যক্তিরা রয়েছে তারা সর্বদাই অফিসিয়াল যে কাজগুলো রয়েছে, ডিউটি রয়েছে, সেই ডিউটি, মিটিং এবং রেসপন্সিবিলিটি এই সব কিছু মিলে তারা আবদ্ধ অবস্থায় থাকে। দে আর সার্ভেন্ট টু দেয়ার ওয়ার্ক, তারা তাদের কাজের দাসত্ব। দে ক্যান নট এনজয় প্রাইভেট লাইফ অর পিস অফ মাইন্ড, মানে তারা হয়েছিল ব্যক্তিগত জীবন অথবা শান্তির তাদের যে পিস অফ মাইন্ড মানে শান্তিময় একটি জীবন অথবা ব্যক্তিগত জীবন উপভোগ করতে পারে না। দে মাস্ট স্পেন্ড দেয়ার ডে, তারা তাদের দিনগুলো ব্যয় করে সলভিং প্রবলেমস, সমস্যাগুলো সমাধান করে। রিডিং রিপোর্ট পড়ার মাধ্যমে, অ্যান্ড মেকিং ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে। তো এই কাজগুলো করার মাধ্যমে তারা তাদের দিনগুলো ব্যয় করে বা দিনগুলো কাটিয়ে থাকে, যার কারণে তারা তাদের ব্যক্তিগত জীবন বা প্রাইভেট লাইফে তারা উপভোগ করতে পারে না। এরপর বলছে বেকন অবজার্ভ দ্যাট
গ্রেট ম্যান। বেকন সেই মহান ব্যক্তিদেরকে পর্যবেক্ষণ করেছেন, কারণ বেকন সেই পদে ছিল। এরপর এখানে একটি কোটেশন ব্যবহার করা হয়েছে যে হ্যাভ নো ফ্রিডম নেইদার ইন দেয়ার পারসন নর ইন দেয়ার অ্যাকশন নর ইন দেয়ার টাইম। মানে এখানে এইটুকু আমি মানে যে কথাগুলো বললাম সেটাই এখানে মূলত বলছে যে গ্রেট প্লেসে ব্যক্তিগত জীবনে স্বাধীনতা থাকে না, নেইদার ইন দেয়ার পারসন মানে তাদের ব্যক্তিগত জীবনে কোনো স্বাধীনতা থাকে না, তাদের কার্যক্রমেও স্বাধীনতা থাকে না এবং তাদের সময়ও থাকে না। এটি মূলত এই কোটেশনে বোঝানো হয়েছে। এরপর বলছে যে দে লস কন্ট্রোল ওভার দেয়ার টাইম, তারা তাদের সময়ের উপর নিয়ন্ত্রণ থাকে, তারা তাদের নিজেদের সময়ের উপরই নিয়ন্ত্রণ থাকে। দেয়ার লাইফ বিলং টু দেয়ার অফিস, তাদের জীবন হচ্ছিল তাদের অফিসেই অন্তর্ভুক্ত থাকে। অ্যাজ এ হাই অফিসার অফ দ্য স্টেট, রাষ্ট্রের সবচেয়ে বড় অফিসার হিসাবে দে মাস্ট অলওয়েজ থিঙ্ক অফ বিজনেস, তাদের দায়িত্ব নিয়ে চিন্তা করতে হয় সর্বদাই। ল মানে আইন নিয়ে চিন্তা করতে হয়। পাবলিক অ্যাফেয়ার, জনমতের যে ভয়গুলো আছে সেই ভয় ভীতিগুলো নিয়ে আলোচনা করতে হয়। দে হ্যাভ নো রেস্ট ইভেন ইন ওল্ড এজ, তারা বৃদ্ধ বয়সেও বিশ্রাম নিতে পারে না বা বিশ্রাম নিতে চায় না। এবার বেকন কম্পেয়ার দেম, বেকন তাদেরকে তুলনা করেছেন ওল্ড টাউন ম্যানস, মানে শহরের যে বৃদ্ধ লোকগুলো থাকে সেই বৃদ্ধ লোকদের সাথে বেকন গ্রেট প্লেসের ব্যক্তিদেরকে তুলনা করেছেন। শহরে যেমন বৃদ্ধ লোকরা রুমে আবদ্ধ আকারে থাকে, তারা সারাদিন রুমের মধ্যে বসে থাকে বা তারা নিজেদের বৃদ্ধ লোকদের যেমন সময় কাটে না, ঠিক তেমনই ওই গ্রেট প্লেসে যারা জব করে তারা তাদের কাজ নিয়ে সর্বদাই ব্যস্ত থাকে, তারা তাদের নিজেদের মতন করে সময় কাটাতে পারে না, যার কারণে এই ওল্ড টাউন ম্যানের সাথে ফ্রান্সিস বেকন গ্রেট ম্যানদেরকে বা গ্রেট পিপলদেরকে তুলনা করেছেন। তো এই কোটেশনগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে ফেলবেন পরীক্ষায় এবং এই কোটেশনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তো এর পরবর্তীতে এখানে এই সেন্টেন্সে মূলত এই কোটেশনটি ব্যাখ্যা করা হয়েছে। তো এর পরবর্তী যে কোটেশনটি রয়েছে, রিটায়ার ম্যান ক্যান নট ওয়েন দে ওয়ার্ড নেইদার উইল দে ওয়েন ইট ওয়ার রিজন। এখানে মানে মূলত বোঝানো হয়েছে যে রিটায়ার ম্যান মানে অবসর নেওয়ার সময় মানুষ যখন অবসর নিতে চায় তখন পারে না, আর যখন নেওয়া উচিত তখন নিতে চায় না। মানে অর্থাৎ ছিল মানুষ যখন অবসর নিতে চায় তখন পারে না, আর যখন নেওয়া উচিত তখন নিতে চায় না। তো এটি দ্বারা মূলত পাওয়ার বিকামস এ হেভি বার্ডেন ইনস্টেড অফ ব্লেসিং, মানে ক্ষমতা হয়েছিল একটি আশীর্বাদের পরিবর্তে বড় একটি বাধা হয়ে ওঠে। এর পরবর্তীতে এই পুরো কোশ্চেনের একটি সামারাইজ আকারে এখানে কনক্লুশন বা উপসংহার উপস্থাপন করা হয়েছে। আর পরীক্ষায় আপনারা ঠিক এরকমভাবে উপস্থাপন করবেন যে পুরো কোশ্চেনটি আপনাদের মতন আলোচনা করার পর সর্বশেষ একটি কনক্লুশন মানে উপসংহার উপস্থাপন করবেন, মানে পুরো কোশ্চেনের একটি সামারি নিচে 2 লাইন 3 লাইনে উপস্থাপন করবেন। যেমন এখানে বলা হয়েছে যে অফ গ্রেট প্লেসে বেকনস লাইন মানে বেকনের যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোর মধ্যে একটি আছে যে ম্যান ইন গ্রেট প্লেস আর 3 সার্ভেন্ট, মানুষ হলো 3 ধরনের দাসত্ব মানে দেখানো হয়েছে। বেকনের লাইনে 3 ধরনের দাসত্ব দেখানো হয়েছে। পাওয়ার বিংস ডিউটি নট ফ্রিডম, মানে ক্ষমতা হয়েছিল দায়িত্ব নিয়ে আসে, স্বাধীনতা নিয়ে আসে না। এরপর বলছে গ্রেট ম্যান মাস্ট সার্ভ দেয়ার রুলস, গ্রেট ম্যান যারা উচ্চপদের ব্যক্তি রয়েছে তারা হয়েছিল তাদের রুলস মানে তাদের নিয়ম মেনে চলতে হয়, তাদের নিয়মের সেবা করতে হয়, তাদের রিপিটেশন মানে তাদের সুনাম বা খ্যাতির জন্য সেবা দিতে হয়, এবং দেয়ার বিজনেস তাদের দায়িত্ব এবং কাজের সেবা দিতে হয়। দে লিভড আন্ডার কমান্ড পাবলিক ওপিনিয়ন অ্যান্ড হেভি ওয়ার্ক, তারা হলো মানে কমান্ড মানে আদেশ, জনমতের মতামত এবং ভারী যে কাজগুলো রয়েছে সেই কাজের মধ্যে যারা বসবাস করে। বেকন ট্রিজ দ্যাট ট্রু গ্রেটনেস লাইজ নট ইন রুলিং আদার্স বাট ইন রুলিং অন সেলফ উইথ উইজডম অ্যান্ড গুডনেস,
মানে এখানে মূলত বেকন বলতে চেয়েছেন যে বেকন শিখিয়েছেন বা শিক্ষা দিয়েছেন যে ট্রু গ্রেটনেস, সত্যিকারের মহৎ বা মহৎ গুণগুলো সেটি মূলত শাসন করার মধ্যে নয়, অন্যকে শাসন করার মধ্যে নয়, বরঞ্চ নিজে প্রজ্ঞার মধ্যে এবং নিজের যে ভালো গুণগুলো রয়েছে সেই গুণগুলোর ভিতরেই নিহিত। তো আশা করি এই কোশ্চেনটি বুঝতে পারছেন। আর এই কোশ্চেনে কোনো যদি প্রবলেম থাকে আপনারা কোশ্চেন করতে পারেন আমাকে। আরেকটা জিনিস মনে রাখবেন যে এই কোশ্চেনে কিন্তু মূলত আপনাকে এই যে 3 সার্ভেন্ট মানে 3 ধরনের দাসত্বর কথাই কিন্তু বর্ণনা করতে বলেছে। আর 3 ধরনের দাসত্ব নিয়েই কিন্তু আপনাকে এখানে আলোচনা করতে হবে। যদি কোনো সমস্যা থাকে প্রশ্ন করতে পারেন। তো এরপরে কোশ্চেন 3 নিয়ে আমি আলোচনা করব। আশা করি আপনাদের কোনো সমস্যা নাই। কোশ্চেন 3, এখানে মূলত বলা হচ্ছে ডিসকাস বেকনস ভিউজ অন পাওয়ার, অ্যাম্বিশন অ্যান্ড মরালিটি ইন অফ গ্রেট প্লেস। অফ গ্রেট প্লেসে মরালিটি, অ্যাম্বিশন, পাওয়ার মানে এই তিনটি যে বৈশিষ্ট্য মানে ক্ষমতা, উচ্চ আকাঙ্ক্ষা, নৈতিকতা, এগুলোর উপর বেকনের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করতে বলেছি। যে বেকনের দৃষ্টিভঙ্গিগুলো কেমন ছিল, পাওয়ারের উপরে, অ্যাম্বিশন মানে উচ্চ আকাঙ্ক্ষা এবং মরালিটি এগুলোর উপরে বেকনের দৃষ্টিভঙ্গি কেমন ছিল সেই বিষয়গুলো আলোচনা করতে বলা হয়েছে। এরপর বলা হয়েছে যে হোয়াট অ্যাকর্ডিং টু বেকন মানে বেকনের মতে ইজ দ্য ট্রু পারপস অফ পাওয়ার অ্যান্ড অ্যাম্বিশন মানে ক্ষমতা এবং উচ্চ আকাঙ্ক্ষার সত্যিকার উদ্দেশ্য কী। তো এই কোশ্চেনটি এখন আমি আলোচনা করব। তো এখানে প্রথমেই ফ্রান্সিস বেকন ওয়াজ এ গ্রেট ইংলিশ ফিলোসোফার অ্যান্ড এসেস মানে ফ্রান্সিস বেকন একজন মহান ইংলিশ দার্শনিক এবং প্রাবন্ধিকার ছিলেন। এরপর হি সার্ভ আন্ডার কুইন এলিজাবেথ অন অ্যান্ড কিং জেমস অন, তিনি রানী এলিজাবেথ অন এবং কিং জেমস অনের অধীনে সেবা দিয়েছিলেন। হিজ এসে অফ গ্রেট প্লেস রিফ্লেক্ট হিজ ডিপ এক্সপিরিয়েন্স ইন পলিটিক্স, তার প্রবন্ধ অফ গ্রেট প্লেস তার যে অভিজ্ঞতা, গভীর যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্সটি, রাজনৈতিক যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা রয়েছে সেটি হচ্ছিল এখানে প্রতিফলিত হয়েছে। ইন দিস এসে এই প্রবন্ধের মধ্যে বেকন দেখিয়েছেন যে পাওয়ার অ্যান্ড অ্যাম্বিশন অ্যান্ড মরালিটি আর ক্লোজলি লিঙ্কড মানে এই যে পাওয়ার, অ্যাম্বিশন, মরালিটি এই তিনটি বিষয় ঘনিষ্ঠভাবে লিঙ্কড করেছে মানে সংযুক্ত করেছেন। তিনি শিক্ষা দিয়েছেন যে পাওয়ার বিংস ডিউটি মানে ক্ষমতা ছিল দায়িত্ব নিয়ে আসে, আর অ্যাম্বিশন বিংস রিস্ক মানে উচ্চ আকাঙ্ক্ষা হলো ঝুঁকি নিয়ে আসে। এরপর বলছে যে মরালিটি গিভস ট্রু গ্রেটনেস, নৈতিকতা হয়েছিল মহৎ গুণ বা সত্য গুণগুলো দেয়। তো এই যে তিনটি বৈশিষ্ট্য, এই তিনটি বৈশিষ্ট্য কিন্তু তিনটি ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে আসে অফ গ্রেট প্লেসে। যেমন ক্ষমতা নিয়ে আসলো দায়িত্ব, আর উচ্চ আকাঙ্ক্ষা এটি জীবনের রিস্ক নিয়ে আসে, ঝুঁকি নিয়ে আসে, আর নৈতিকতা এটি মূলত প্রকৃত যে গুণাবলীগুলো রয়েছে সেই গুণাবলীগুলো নিয়ে আসে। এরপর পাওয়ার এ ব্লেসিং অ্যান্ড এ বার্ডেন মানে ক্ষমতা, এখানে আমাদের তিনটে বিষয় আছে, একটা হচ্ছিল পাওয়ার, একটা হচ্ছিল অ্যাম্বিশন, আর একটা হচ্ছে মরালিটি। এই তিনটি বিষয় নিয়ে তিনটি পয়েন্ট আকারে আমাদের উপস্থাপন করতে হবে। প্রথমে আমরা পাওয়ারকে উপস্থাপন করব, এরপর অ্যাম্বিশন মানে উচ্চ আকাঙ্ক্ষায় এটি উপস্থাপন করব, এরপর আমরা মরালিটি, এই মরালিটি ফ্রান্সিস বেকনের মতে মরালিটির উপরে ফ্রান্সিস বেকনের দৃষ্টিভঙ্গি কেমন সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। যেমন পাওয়ারের প্রতি ফ্রান্সিস বেকনের যে দৃষ্টিভঙ্গিগুলো রয়েছিল সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। যেমন পাওয়ার হয়েছিল এটি একটি ব্লেসিং মানে এটি একটি আশীর্বাদ স্বরূপ, মানে অনেকেই মনে করে এটি একটি আশীর্বাদ, আবার অনেকেই মনে করে এটি একটি বার্ডেন মানে একটি বাধা। আর ফ্রান্সিস বেকন এই দুটি বিষয় মানে আলোচনা করেছেন, দুটি বিষয় উল্লেখ করেছেন। যেমন বেকন বিগিনস দ্য এসে উইথ দ্য ফেমাস লাইন, বেকন বিখ্যাত লাইন দিয়েই তার প্রবন্ধটি শুরু করেন।
সেই লাইনটি হয়েছিল এখানে মানে তার যে কোটেশন, আমরা কোটেশন আকারে উপস্থাপন করেছি তার লাইনটি এখানে। আর ম্যান ইন গ্রেট প্লেস আর ট্রি সার্ভেন্ট, সার্ভেন্ট অফ সোভিয়ান অর স্টেট, সার্ভেন্ট অফ ফেম অ্যান্ড সার্ভেন্ট অফ বিজনেস। এই যে কোটেশনটি রয়েছে, এই কোটেশনটি কিন্তু আমরা পূর্বের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনে কিন্তু আলোচনা করেছি। আশা করি এখানে কোনো সমস্যা নাই। এখানে 3টি দাসত্বর কথা বলা হয়েছে, আর এই দাসত্বগুলোই মূলত বলা হয়েছে যে এটি একটি হচ্ছিল বার্ডেন, মানে এটি একটি বাধা অথবা এটি একটি আশীর্বাদ। অনেকে আশীর্বাদও মনে করতে পারে, অনেকে আবার এটি বাধাও মনে করতে পারে। তো এখানে মূলত এখানে বোঝাতে চেয়েছেন যে ম্যান ইন পাওয়ার, ক্ষমতাশালী ব্যক্তিরা আর নট ফ্রি, তারা স্বাধীন নয়। দে মাস্ট সার্ভ দেয়ার রুলার, তারা তাদের শাসকের সেবা করেন। দেয়ার রিপিটেশন, তাদের সুনাম অর্জনের জন্য সেবা দেন। এবং দে ওয়ার্ক, তাদের কাজের জন্য সেবা দিয়ে থাকেন। দে কলস ইট, তিনি এটিকে বলেছেন ইট ইজ স্টার্ন ডিজায়ার টু সেক পাওয়ার অ্যান্ড টু লস লিবারিটি, মানে এটি একটি অদ্ভুত আকাঙ্ক্ষা, ক্ষমতা পেতে গিয়ে স্বাধীনতা হারানো। তো এই বিষয়গুলো কিন্তু আমরা পূর্বের কোশ্চেনে আলোচনা করেছি। তো এইগুলোই আপনারা একটু আলোচনা করে উপস্থাপন করবেন, মানে এগুলোর মাধ্যমে কিন্তু মূলত পাওয়ারকে বোঝানো হয়েছে। তো এগুলো আমি এখন আলোচনা করছি না, কারণ যেহেতু আমাদের খুব একটা বেশি সময় নেই, আর আমাদের এর পরবর্তী আরও অনেকগুলো কোশ্চেন হয়েছে, সবগুলো কোশ্চেনই আলোচনা করতে হবে। তো এর পরবর্তী যে দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে অ্যাম্বিশন, উচ্চ আকাঙ্ক্ষা। আর এই উচ্চ আকাঙ্ক্ষাটি বলা হচ্ছে দ্য ডিজায়ার টু রাইজ, মানে হচ্ছিল বেড়ে ওঠার আকাঙ্ক্ষা। উচ্চ আকাঙ্ক্ষা বলতে বুঝি যে এই উচ্চ আকাঙ্ক্ষা যাদের মধ্যে দেখবেন তারা হচ্ছিল সবসময় অনেক বড় হতে চায় বা অনেক কিছু করতে চায়, মানে বেড়ে উঠতে চায়। তো এই যে বেড়ে ওঠার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাই হচ্ছিল উচ্চ আকাঙ্ক্ষা, অ্যাম্বিশন। আর এটি মূলত ফ্রান্সিস বেকন আলোচনা করেছেন। তো বেকন সি অ্যাম্বিশন, বেকন উচ্চ আকাঙ্ক্ষাকে দেখিয়েছেন অ্যাজ আ স্ট্রং ফোর্স ইন হিউম্যান লাইফ, যেমনটা মানব জাতির একটি শক্তিশালী প্রেরণা। মানে এই উচ্চ আকাঙ্ক্ষা হচ্ছিল মানব জাতির একটি শক্তিশালী প্রেরণা হিসাবে দেখিয়েছেন। আর শক্তিশালী প্রেরণা হিসাবে কেন দেখিয়েছেন সেটি এই নিচে আলোচনা করলে আশা করি আপনারা বুঝতে পারবেন। ইট মেক্স ম্যান রাইজ টু হাই প্লেস বাট অলসো গিভস দেম পেইন, মানে এটি মানুষকে বেড়ে উঠতে, উচ্চ পদে মানুষকে উচ্চ পদে নিয়ে যায়, বাট অলসো গিভস দেম পেইন, এবং তাদেরকে আবার কষ্টও দেয়। তো এখানে আরও একটি কোটেশন ব্যবহার করা হয়েছে, দ্য রাইজিং আনটু প্লেস ইজ ল্যাবোরিয়াস অ্যান্ড বাই পেইনস ম্যান কাম টু গ্রেটার পেইন, মানে এখানে মূলত বোঝাতে চেয়েছে যে উচ্চ পদে ওঠা খুবই পরিশ্রম সাধ্য, আর এই কষ্টের মধ্যে দিয়েই মানুষ আরও বড় কষ্টের মুখোমুখি হয়। মানে উচ্চ পদে ওঠা যেমনটা কষ্টসাধ্য, ঠিক তেমনি উচ্চ পদে ওঠার পর তাদের কষ্টটা আরও দ্বিগুণ হয়ে যায় বা তাদের কষ্টটা আরও বেড়ে যায়। আপনারা দেখবেন যে বড় একটা জব বা চাকরি পেতে গিয়ে একজন স্টুডেন্টকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়, আবার সেই চাকরিটা পাওয়ার পর তাকে তার বিভিন্ন দায়িত্বের মাধ্যমে তাকে আরও বেশি দায়িত্ব পালন করতে গিয়ে আরও বেশি কষ্ট পেতে হয়। তো এটি মূলত বোঝাতে চেয়েছেন ফ্রান্সিস বেকন এখানে এই কোটেশনে। তো এখানে বলছে টু গেইন পাওয়ার, ক্ষমতা অর্জন করার জন্য ম্যান ওয়ার্ক হার্ড, মানুষ কঠোর পরিশ্রম করে। সাফার ইনসাল্টস, মানে অপমান সহ্য করে। অ্যান্ড ফেস এনভি, মানে শত্রুর মুখোমুখি হয়। মানে এই যে ক্ষমতা পাওয়ার যে উচ্চ আকাঙ্ক্ষা, আর সেই উচ্চ আকাঙ্ক্ষা বা সেই ক্ষমতা পেতে গিয়ে মানুষ কঠোর পরিশ্রম করে, অপমান সহ্য করে এবং শত্রুর মুখোমুখি হয়। বেকন ওয়ার্নস দ্যাট, বেকন সতর্ক করেছেন যে অ্যাম্বিশন অফটেন ডিস্ট্রয় পিস, উচ্চ আকাঙ্ক্ষা প্রায় শান্তিকে ধ্বংস করে। আর ইট ড্রাইভস ম্যান টু স্ট্রাগল, এটি মানুষকে সংগ্রামী করে তোলে। ফ্লার্টার, মানে চাটুকটা এটি কিছু ফ্লার্টার করে তোলে। ইভেন সিট মানে প্রতারণা, তো একজন মানুষকে প্রতারণা পর্যন্ত করে তোলে টু রিচ সাকসেস, সফল হওয়ার জন্য। মানে একজন মানুষ যখন উচ্চ আকাঙ্ক্ষা হয়
তখন সেই উচ্চ আকাঙ্ক্ষা বা তার যে বড় কিছু পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই বড় কিছু পেতে গিয়ে সে সংগ্রাম করে, ফ্লাটার করে, মানুষের সাথে মিথ্যা কথা বলে এবং প্রতারণা করে। এসবগুলো করে শুধুমাত্র সফলতা পাওয়ার জন্য বা সফলতা অর্জন করার জন্য। বাট হি অলসো অ্যাডমায়ার দ্যাট, মানে তিনি আবার প্রশংসাও করেছেন। এখানে হি বলতে ফ্রান্সিস বেকনকে বোঝানো হয়েছে যে ফ্রান্সিস বেকন এই যে অ্যাম্বিশন বা উচ্চ আকাঙ্ক্ষা, এই উচ্চ আকাঙ্ক্ষাকে প্রশংসাও করেছেন। কেন প্রশংসা করেছেন? তিনি বলেছেন যে অ্যাম্বিশন ক্যান বি গুড, মানে উচ্চ আকাঙ্ক্ষা ভালো হতে পারে, ইফ ইট ইজ গাইডেড বাই রিজন অর অ্যান্ড ভার্চু, যদিও এটি ভালো গুণ বা যুক্তি দ্বারা পরিচালিত হয়। মানে এই যে উচ্চ আকাঙ্ক্ষা, এটি যদি ভালো গুণ বা নৈতিকতা অথবা যুক্তি দ্বারা যদি পরিচালিত হয় তাহলে উচ্চ আকাঙ্ক্ষা ভালো, এটি ফ্রান্সিস বেকনের মতে। আর অন্যটাই কিন্তু উচ্চ আকাঙ্ক্ষা কিন্তু ভালো নয়। এরপর বলছে উইদাউট অ্যাম্বিশন, মানে উচ্চ আকাঙ্ক্ষা ছাড়া নো ম্যান ক্যান অ্যাচিভ গ্রেটনেস, মানে উচ্চ আকাঙ্ক্ষা ছাড়া মানুষ কখনোই মহান কিছু অর্জন করতে পারে না। গ্রেটনেস বলতে এখানে মহান কিছুকে বোঝানো হয়েছে যে মানুষ কখনোই মহান কিছু অর্জন করতে পারে না। এরপর বলছে উইথ ব্লাইন্ড অ্যাম্বিশন, অন্ধকার যে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে সেই উচ্চ আকাঙ্ক্ষা এ ম্যান লস রেস্ট অ্যান্ড হ্যাপিনেস, একজন মানুষকে তার যে বিশ্রাম বা তার যে শান্তি এবং সুখ রয়েছে সেগুলোকে হারিয়ে দিতে পারে বা সেগুলো হারিয়ে যায়। মানুষের যদি ব্লাইন্ড অ্যাম্বিশন থাকে, মানে খারাপ যদি উচ্চ আকাঙ্ক্ষা থাকে, তাহলে সেই মানুষটি তার যে শান্তি থাকে, তার জীবনের সুখ শান্তি, সেগুলো হারিয়ে ফেলে এই ব্লাইন্ড অ্যাম্বিশনের কারণে। এরপর বলছে বেকনস ওন লাইফ ইজ অ্যান এক্সাম্পল, মানে এখানে বলছে যে বেকনের যে নিজের জীবন, সেই বেকনের নিজের জীবনে একটি এক্সাম্পল বা একটি উদাহরণ। হি রোজ টু দ্য টপ বাট ফেল ইন ডিসগ্রেস অফ ফর করাপশন, মানে তিনি এখানে হি বলতে ফ্রান্সিস বেকনকে বোঝানো হয়েছে যে ফ্রান্সিস বেকন যখন উচ্চ পদে উঠেছিলেন ঠিক তখনই দুর্নীতির জন্য তার পতন ঘটেছিল, বা তার দুর্নীতির কারণেই তার আসলে পতন ঘটেছিল। ফ্রম হিজ এক্সপিরিয়েন্স, তার অভিজ্ঞতা থেকে হি লার্নড, তিনি শিখিয়েছিলেন যে অ্যাম্বিশন উইদাউট অনেস্টি, অনেস্টি ছাড়া হয়েছিল উচ্চ আকাঙ্ক্ষা লিডস টু রুইন, মানে ধ্বংসর দিকে নিয়ে যায়। অনেস্টি বা সততা ছাড়া যদি উচ্চ আকাঙ্ক্ষা থাকে তাহলে সেই উচ্চ আকাঙ্ক্ষা মানুষকে ধ্বংসর দিকে নিয়ে যায়। হি অ্যাডভাইস, তিনি পরামর্শ দিয়েছেন যে অ্যাম্বিশন মাস্ট সার্ভ গুড পারপাস নট সেলফিশ গোল, উচ্চ আকাঙ্ক্ষা মাস্ট সার্ভ গুড পারপাস, মানে ভালো যে পারপাসগুলো রয়েছে সেই পারপাসগুলো সেবা করে, নট সেলফিশ গোলস, মানে স্বার্থপর যে লক্ষ্যগুলো আছে সেই লক্ষ্যগুলোকে নয়, ভালো উদ্দেশ্যগুলোকে সেবা করে। ট্রু অ্যাম্বিশন ইজ নট ট্রু রুল আদার্স, মানে সত্যিকার উচ্চ আকাঙ্ক্ষা অন্যদেরকে শাসন করে না, বাট টু সার্ভ দেম ওয়াইজলি, তাদেরকে ভালোভাবে সেবা করে। তো এটি ছিল মূলত অ্যাম্বিশন বা উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা সম্পর্কে ফ্রান্সিস বেকনের দৃষ্টিভঙ্গি এইটুক। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এখানে কোনো প্রবলেম থাকে কোশ্চেন করতে পারেন। তো এরপরে বলা হয়েছে মরালিটি, সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি হয়েছিল মরালিটি, নৈতিকতা। মরালিটির প্রতি যে ফ্রান্সিস বেকনের যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেই দৃষ্টিভঙ্গি এখানে আলোচনা করা হয়েছে। দ্য ট্রু পারপাস অফ পাওয়ার অ্যান্ড অ্যাম্বিশন, ক্ষমতা এবং উচ্চ আকাঙ্ক্ষার প্রতি তার যে সত্যিকার যে উদ্দেশ্য বা সত্যিকার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য এখানে আলোচনা করা হয়েছে। যেমন ফর বেকনের জন্য মরালিটি গিভস মিনিং টু পাওয়ার অ্যান্ড অ্যাম্বিশন, ক্ষমতা এবং উচ্চ আকাঙ্ক্ষা অর্থ বহন করে। নৈতিকতা হচ্ছিল ক্ষমতা এবং উচ্চ আকাঙ্ক্ষা অর্থ বহন করে। উইদাউট ভার্চু, মানে ভালো গুণ ছাড়া ভোট বিকাম এমটি অ্যান্ড ডেঞ্জারাস, মানে ভালো গুণ ছাড়া এই পাওয়ার অ্যান্ড অ্যাম্বিশন, এই দুটি যে পয়েন্ট রয়েছে, এই দুটি পয়েন্ট বা দুটি ক্ষমতা এবং উচ্চ আকাঙ্ক্ষা, এই দুটি হচ্ছিল কি বিপজ্জনক অথবা শূন্য হয়ে ওঠে। যদি এই পাওয়ারের ভিতরে যদি
কোনো নৈতিক গুণাবলী না থাকে অথবা উচ্চ আকাঙ্ক্ষার ভিতরে যদি কোনো নৈতিক গুণাবলী না থাকে, তাহলে এই দুটি হয়েছে হলো বিপজ্জনক বা শূন্য, এখানে এমটি বলতে শূন্য বা ফাঁকা এরকম বোঝানো হয়েছে যে বিপজ্জনক হয়ে ওঠে। এখানে বোধ বলতে বোঝানো হয়েছে এই পাওয়ার অ্যান্ড অ্যাম্বিশনকে বোঝানো হয়েছে। তিনি বলেছেন যে মরাল আইডিয়াস মানে নৈতিক যে ধারণাগুলো রয়েছে মাস্ট বিকাম রিয়েল অ্যাকশন, অবশ্যই সেগুলো বাস্তব কার্যক্রম করে তুলতে হবে। এ রুলার মাস্ট ইউজ ইজ পাওয়ার ফর জাস্টিস, কাইন্ডনেস অ্যান্ড ট্রুথ। একজন রুলার বা শাসক অবশ্যই তার ক্ষমতাকে ব্যবহার করবে জাস্টিসের জন্য মানে ন্যায় বিচারের জন্য, কাইন্ডনেস মানে দয়ালু কাইন্ডনেসের জন্য বা দয়ালুর জন্য, ট্রুথ মানে সত্যর জন্য। বেকন সতর্ক করেছেন অ্যাগেনস্ট 4 ভাইস অফ অথরিটি, ক্ষমতার যে 4টি দোষ রয়েছে সেই দোষ সম্পর্কে সতর্ক করেছেন ফ্রান্সিস বেকন। আর যে 4টি দোষ ছিল সেই দোষগুলো কিন্তু আমরা সামারিতে দেখেছি, সেগুলো চাইলে আপনারা এখানে আলোচনা করতে পারেন। এরপরে সেই 4টি দোষ এখানে বলা হয়েছে যে ডিলাই, করাপশন, রাফনেস অ্যান্ড ফ্যাসিলিটি। তো এইগুলো এখানে আলোচনা করা হয়েছে। আর আমার ক্লাসের যেহেতু সময় খুবই কম রয়েছে, তাই আমি এগুলো আপনারা একটু পড়ে নেবেন এগুলো একটু ভালোভাবে। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন, ইনবক্সে বলবেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করব। তো এখানে এর নিচে আরও একটা এক্সাম্পল কোটেশন ব্যবহার করছি যে এ প্লেস শো দ্য ম্যান মানে একটি আসন একজন মানুষকে দেখায়। এখানে একজন আসন একজন মানুষকে দেখানো বলতে বোঝানো হয়েছে যে একটি আসনে যখন একজন ব্যক্তি থাকে তখন সেই ব্যক্তির মাধ্যমে তার যে গুণাবলী সেটি প্রকাশিত হয়, তার নৈতিকতা প্রকাশিত হয়। যার কারণে এখানে বলা হয়েছে এই প্লেস শো দ্য ম্যান, একটি আসন একজন মানুষকে দেখায়। তো পাওয়ার রিভিলস এ ম্যানস ট্রু নেচার মানে ক্ষমতা সত্যিকার যে প্রকৃতি, একজন মানুষের সত্যিকার প্রকৃতি প্রকাশ করে। যদি একজন মানুষ যদি ভালো বা সৎ হয় তাকে হয়েছিল উইল মেক হিম বেটার, তাকে উত্তম করে তোলে তার এই ভালো গুণগুলো। তো মূলত এই কোটেশনটি এখানে ব্যাখ্যা করা হয়েছে, এগুলো একটু পড়ে নেবেন আপনারা। আর শেষে আমরা কনক্লুশন ব্যবহার করেছি, এই পুরো কোশ্চেনটি সামারাইজ করেছি যে উচ্চ আকাঙ্ক্ষা, পাওয়ার এবং মরালিটি এই 3টি যে গুণ রয়েছে এই 3টি গুণ ফ্রান্সিস বেকন কিভাবে আলোচনা করেছে সেই আলোচনাগুলোকে সংক্ষিপ্ত আকারে এখানে উপস্থাপন করা হয়েছে। তো আর এই ক্লাসে মনে হয় আর 3 মিনিট সময় আছে। তো এই 3 মিনিটের ভিতরে আমি আপনাদেরকে আরও কয়েকটি কোশ্চেন দেখাবো। এই কোশ্চেনগুলো একটু আপনারা নিজে একটু দেখার চেষ্টা করবেন। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। যেমন এখানে 4 নম্বর একটি কোশ্চেন আছে যে দ্য ভয়েস অফ অথরিটি অ্যাকর্ডিং টু বেকনের মধ্যে ছিল কর্তৃত্বের যে 4টি দোষগুলো রয়েছে বা দোষ রয়েছে সেই দোষগুলো কী কী। তো সেই দোষগুলো তো এর আগে আমরা সামারিতে আলোচনা করেছি, সেইগুলো এখানে আলোচনা করা হয়েছে। এরপর মানে এই 3টি কোশ্চেন সেম একই কোশ্চেন। তো এরপর আমরা 5 নম্বর কোশ্চেনটি দেখব। 5 নম্বর যে কোশ্চেনটি রয়েছে এই কোশ্চেনটা কিন্তু 100% পরীক্ষায় আসার মতন একটি কোশ্চেন। এই 5 নম্বর এবং 1 নম্বর কোশ্চেন এই দুটি কোশ্চেন অবশ্যই পড়বেন। আর এই দুটি কোশ্চেনের ভিতরে একটা কোশ্চেন অবশ্যই পরীক্ষায় কমন পাবেন আশা করি। এখানে বলছে যে ডিসকাস বেকনস প্রোস স্টাইল অ্যান্ড অ্যাপোরিস্টিক স্টাইল মানে বেকনের যে প্রোস স্টাইল রয়েছে বা অ্যাপোরিস্টিক স্টাইল রয়েছে সেই স্টাইলটি আলোচনা করো। এরপর ডিসকাস ফ্রান্সিস বেকন অ্যাজ এ এসেজ মানে ফ্রান্সিস বেকনকে একজন প্রবন্ধকার হিসাবে আলোচনা করো। হোয়াট কোয়ালিটাইজ অফ বেকনস ডু ইউ ফাইন্ড ইন অফ গ্রেট প্লেস, অফ গ্রেট প্লেসে তুমি কী কী গুণাবলী দেখতে পাও তা আলোচনা করো। তো একটা জিনিস মনে রাখবেন, ফ্রান্সিস বেকনকে কিন্তু বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ এসেজ মানে ইংলিশ প্রবন্ধের জনক বলা হয়। তো ইংলিশ প্রবন্ধের জনক বলা হয় আর তাকে প্রবন্ধকার হিসাবে কিন্তু এখানে বর্ণনা করতে বলা হয়েছে। তো এখানে আমরা তাকে প্রবন্ধকার আকারে এখানে বর্ণনা করেছি। তো এই কোশ্চেনটি যেহেতু আর সময় নেই, তো এই কোশ্চেনটি আমি আগামীকালকে এই কোশ্চেনটি আলোচনা করে দেব ইনশাল্লাহ।
আর আজকের ক্লাসটি এই পর্যন্তই। আর আপনারা এই কোশ্চেনটি 5 নাম্বার এবং বিশেষ করে পরের 6 নাম্বার কোশ্চেনগুলো আপনারা নিজেরা একটু পড়বেন। আর তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে আগামী ক্লাসে ইনশাল্লাহ এগুলো আমি বুঝিয়ে দেবো। যেহেতু একটু আমাদের রুটিনে আগামীকাল ক্লাস নেই, তারপরেও আমি একটা ক্লাস আপনাদের জন্য নেব এবং কালকে ক্লাসে ইনশাল্লাহ এটি আমি আলোচনা করব। যেহেতু ক্লাস টাইম নেই, ইনশাল্লাহ আমি আগামীকালকে ক্লাসে এই কোশ্চেনটি আলোচনা করব। তো সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।